পুঁজিবাজারে বেআইনিভাবে শেয়ার লেনদেন যারা ওপেন সিক্রেট ডিএসসি পরিচালক সহ জড়িত সরকারি কর্মকর্তারাই প্লেসমেন্ট শেয়ার বাণিজ্যের নামে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা। ঘন ঘন লোডশেডিংয়ে খুলনায় ব্যাহত কারখানার উৎপাদন, দিনরাত বিদ্যুতের যাওয়া আসায় বিপাকে চিংড়ি রফতানিকারকরা, সপ্তাহে ক্ষতি কোটি টাকার বেশি। ঘূর্ণিঝড় রেমালের ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই সুন্দরবনে মাছ ধরায় ৩ মাসের নিষেধাজ্ঞা, কর্মহীন গঙ্গার অন্তত ৩০,০০০ জেলে সরকারি সহায়তার দাবি। মালয়েশিয়ায় অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচিতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ৭৯,০০০ প্রবাসীর নাম নিবন্ধন, আজ থেকে জার্মানিতে নতুন নাগরিকত্ব আইন কার্যকর। এবং টেসলার প্রতিদ্বন্দ্বী রিভিয়ানে $5 বিলিয়ন বিনিয়োগ করবে ফক্সওয়াগন ঘোষণার পরই শেয়ারের দাম বেড়েছে 50%, লেনদেনের রেকর্ড ভারতের শেয়ার বাজারে। দেখছেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনের সময় বাণিজ্যে, আর আপনাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। পুঁজিবাজারে কারসাজি আর বেআইনিভাবে শেয়ার লেনদেন যেন ওপেন সিক্রেট, এতে জড়িত খোদ ডিএসসি পরিচালক সহ সরকারি কর্মকর্তারাই। দুর্বল কোম্পানিগুলো ব্যবহার করে প্লেসমেন্ট শেয়ার বাণিজ্যের নামে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। সর্বশান্ত হচ্ছেন বিনিয়োগকারীরা, বিপরীতে ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে রাঘব বোয়ালরা। আলতাফ হোসাইনের প্রতিবেদনে বিস্তারিত। যেখানে বিনিয়োগকারীদের অর্থের সুরক্ষা নেই, সেখানে আবার কারসাজি করে অসাধুরা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা, আর তাতে জড়িত সরকারি কর্মকর্তারাই, যা দীর্ঘদিন ধরে ওপেন সিক্রেট দেশের পুঁজিবাজারে। সম্প্রতি এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও ডিএসসি পরিচালক আব্দুল্লাল মাহমুদের শেয়ার কারসাজির ঘটনা সামনে আসার পর বিষয়টি যেন খোলাসা হলো আরও। বিনিয়োগকারীদের অভিযোগ, প্লেসমেন্ট শেয়ার লেনদেন জিয়ে রেখে কারসাজির সুযোগ নিচ্ছে প্রভাবশালীরা। প্লেসমেন্টটা ক্যান্সেল করা উচিত। প্লেসমেন্ট দেয়ার শুড নট হ্যাভ এনি প্লেসমেন্ট। উই আর টু মাচ সাফারিং। আমাদের একদম বাড়ি ঘর ধন সম্পদ সব শেষ। প্রতিনিয়তই দেখা যাচ্ছে যে অনেক ধরনের কারসাজি হচ্ছে। অভিযোগ উঠেছে ছাগলকাণ্ডে আলোচনায় আসা মতিউর রহমান প্লেসমেন্ট শেয়ার বিক্রি করে পুঁজিবাজার থেকে হাতিয়ে নিয়েছেন কয়েকশো কোটি টাকা, আর বেআইনিভাবে ডিএসসির পরিচালক লেনদেন করেছেন ১৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার। বিশ্লেষকরা বলছেন, এমন আরও অনেক ঘটনাই শেয়ার বাজারকে নিয়ে গেছে বিনিয়োগকারীদের আস্থাহীনতার চরম পর্যায়ে। এটা তাদের স্বার্থে আঘাত লাগছে, তাদের চক্রের মধ্যে ঝামেলা হয়েছে, তাই বিষয়গুলো আসছে। অন্য কোনো চক্র আবার অন্য কোনো ফর্মে চলছে। এখন এগুলো নিয়ে আলোচনা সমালোচনা, যে যার মতো করে টাইম পাস করা, বাট এতে তো আদৌ বাজারে কিছু হবে না। বাজারকে সত্যিকার অর্থে পরিবর্তন করতে গেলে ভালো কোম্পানি তালিকাভুক্ত করতে হবে। ২০১০ সালে বড় ধসের আগে রমরমা বাণিজ্য গড়ে ওঠে প্লেসমেন্ট শেয়ারের, পরে আইন করে তার লাগাম টানতে চাইলেও এখনও থামেনি সেই কারসাজি। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ফের রেকর্ড গড়ল ভারতের শেয়ার বাজার। রিজার্ভ বাড়ার খবর আর গভর্নর শক্তিকান্ত দাস মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের আশ্বাস দেওয়ার পর ইতিহাসের সর্বোচ্চ লেনদেনের সাক্ষী হলেন বিনিয়োগকারীরা। বুধবারের লেনদেনে প্রথমবারের মতো প্রধান সূচক সেন্সেক্স ছাড়িয়েছে ৭৮,৬৭৪ পয়েন্ট, নিফটি অতিক্রম করেছে ২৩,৮৬৮ পয়েন্ট। এদিন সেন্সেক্স বেড়েছে ৬২০.৭৩ পয়েন্ট, আর নিফটি সূচক বেড়েছে ১৪৭.৫০ পয়েন্ট। বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ৪৩৩ কোটি ২৩ লাখ টাকা। সেন্সেক্সের ৩০টি কোম্পানির মধ্যে বুধবার সবচেয়ে বেশি লাভ করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ভারতীয় এয়ারটেল, আল্ট্রাটেক সিমেন্ট, সান ফার্মা, আদানি স্পোর্টস, অ্যাক্সিস ব্যাংক, এনটিসিপি এবং বাজাজ ফাইন্যান্স। পিছিয়ে ছিল মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, টাটা স্টিল, টেক মাহিন্দ্রা অ্যান্ড জেএসডব্লিউ স্টিল। রাজধানীর রামচন্দ্রপুর খাল উদ্ধারে সাদিক অ্যাগ্রো সহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি, সরাসরি যাব তার কাছে। প্রশাসনের কড়া হুঁশিয়ারির পর এখন কিন্তু অবৈধভাবে রামচন্দ্রপুর খাল দখল করে ভরাট করে যারা বসবাস করছিলেন তারা কিন্তু এই জায়গা ছাড়তে শুরু করছেন। আজকে আমরা মূলত সকাল থেকেই দেখতে পেয়েছি যে এখানে মূলত সকালবেলা থেকেই যে এখানকার স্থানীয় যারা এতদিন ধরে বসবাস করছিলেন তারা তাদের যে দোকানপাট রয়েছে, তাদের যে বাসস্থান রয়েছে সেগুলো ভরাট করা শুরু করছে। আমরা এখন যে অংশটি দেখছি এটা মূলত রামচন্দ্রপুর খালের প্রধান অংশ এবং এই জায়গাটি থেকে
থেকে এখন ডান পাশের যে অংশটি দেখা যাচ্ছে এগুলো ভরাট করা হওয়া সত্ত্বেও এগুলো কিন্তু রামচন্দ্রপুর খালেই পড়েছে এবং রামচন্দ্রপুর খালের উপরেই বসবাস করছিলেন এতদিন দীর্ঘদিন ধরে অনেকগুলো পরিবার। তবে প্রশাসনের যে কড়া হুঁশিয়ারি, গতকাল রাত থেকেই প্রশাসন আজকে যে উচ্ছেদ অভিযানে আসার কথা ছিল সেই ধারাবাহিকতায় আজকে কিন্তু সকাল থেকে দেখেছি যে এখানে মূলত সকাল থেকেই যারা এখানকে বসবাস করছেন তারা এই জায়গা ছাড়তে শুরু করছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুরো যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে বর্জ্য পদার্থগুলো আছে বা যে নালার পানিগুলো আছে এগুলো মূলত এই খালে এসে পড়ছে। পাশাপাশি আমরা যদি একটু সামনের দিকে যাই এবং এই যে সামনের যে অংশটা এটা ছিল একটি রিক্সার গ্যারেজ, অর্থাৎ অটোরিকশা চালকদের মূলত রিক্সা যে ব্যাটারি সেই ব্যাটারি চার্জ করা হতো ঠিক এই জায়গাটিতে এবং এর পেছনে যে অংশগুলো এই পেছনের অংশগুলো পুরোটাই ছিল বিভিন্ন যে স্বল্প আয়ের মানুষ যারা আছেন তারা মূলত এখানে বসবাস করতেন। কিন্তু এই পুরো জায়গাটি এবং কি এই যে আমরা এখন যেই জায়গাটি দেখাচ্ছি এটা একটা রিক্সার গ্যারেজ দেখা গেলেও এই জায়গাটি কিন্তু পুরোটাই খালের উপর। এটা ভরাট করে প্রায় যারা এখানকার স্থানীয় মানুষ আছেন তারা বলছেন তারা একটা ভরাট করে প্রায় 17 থেকে 18 বছর ধরে এই জায়গাটিতে বসবাস করছেন এবং সবকিছু মিলিয়ে তাদেরকে আমরা প্রশ্ন করেছিলাম যে একটি অবৈধ জায়গায় বসবাস করতে গেলে বিদ্যুৎ বিলের প্রয়োজন আছে, সবকিছু প্রয়োজন আছে। তারা কিন্তু অকপটেই আমাদের কাছে স্বীকার করছিলেন যে তারা এখানে থাকাকালীন সময় কোনো পরিমাণ বিদ্যুৎ বিল দিতেন না। পাশাপাশি আরেকটু অভিযোগ তারা করছিলেন যে অনেকেই এর মধ্যে অভিযোগ করেছেন যে বিদ্যুৎ বিল বাবদ তারা কোনো একটি মহলকে প্রতি ঘর বাবদ 200 টাকা করে দিতেন, এমনটাও কিন্তু অভিযোগ আমরা পেয়েছি। এই ছিল রাজধানীর চাঁদ উদ্যান থেকে আমার কাছে সর্বশেষ। ধ্রুব ব্যানার্জি রাজধানীর মোহাম্মদপুর থেকে যোগ দিয়েছিলেন, জানাচ্ছিলেন উত্তর সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের খবর। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক প্রদান এবং জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছে সেখানে। নিয়ে দেশে ফিরে এসেছি, তারপরে অনেক বাধা বিঘ্ন অতিক্রম করে অন্তত আজকের বাংলাদেশ অন্তত এইটুকু দাবি করতে পারি সেই 81 সালে বাংলাদেশের যে অবস্থা আমি দেখেছিলাম সেখান থেকে ব্যাপক পরিবর্তন আনতে আমরা সক্ষম হয়েছি। আর এর জন্য বাংলাদেশের জনগণের কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে তারা আমাদেরকে ভোট দিয়ে বারবার নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দিয়েছে। স্বাধীনতার পর আমাদের দেশটা কি অবস্থায় ছিল? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের একটি সংবিধান দিয়েছিলেন, আর সেই সংবিধানে মানুষের যে মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা এবং এমনকি পল্লী বিদ্যুতের ব্যবস্থাও সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছিল। শিক্ষা যাতে আধুনিক বিজ্ঞানসম্মত হয় সেদিকে লক্ষ্য রেখেই তিনি শিক্ষা নীতি প্রণয়নের জন্য বিশিষ্ট বৈজ্ঞানিক ডক্টর কুদরতি খোদাকে প্রধান করে একটি শিক্ষা নীতিমালা প্রণয়নের পদক্ষেপ নেন। প্রাথমিক শিক্ষাকে সম্পূর্ণ অবৈতনিক এবং বাধ্যতামূলক করেন এবং যত প্রাথমিক বিদ্যালয় ছিল সবই তিনি সরকারিকরণ করে দেন, শিক্ষকদের সরকারি চাকরির মর্যাদা দিয়ে দেন এবং সেই সাথে সাথে তিনি শিক্ষাকে আরো যত উন্নত করবার জন্য বিভিন্ন পদক্ষেপ নেন। প্রথম যে বাজেট দেন সেই বাজেটও সর্বোচ্চ তিনি বরাদ্দ রাখেন শিক্ষা খাতে এবং নতুন প্রায় 44,000 শিক্ষক নিয়োগ দেন। প্রাইমারি স্কুল অ্যাক্ট ও প্রাইমারি এডুকেশন অ্যাক্ট প্রণয়ন করেন। শিক্ষকদের যুদ্ধকালীন 9 মাসের বকেয়া বেতন, কারণ যুদ্ধকালীন সময় তো কোনো বেতনও কেউ পায়নি, আর সবাই তো মুক্তিযুদ্ধে অনেকে অংশগ্রহণ করেন, আর সেই সময় তো কোনো খেতে ফসল হয়নি, কোনো কিছু ছিল না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শূন্য হাতে যাত্রা শুরু করেছিলেন। কারেন্সি নোট ছিল না, রিজার্ভ একটা রিজার্ভ ছিল না, গোলায় কোনো খাদ্য ছিল। ওই অবস্থায় সমস্ত শিক্ষকদের বকেয়া বেতন তিনি পরিশোধ করেছিলেন এবং যুদ্ধবিধ্বস্ত দেশ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পর্যন্ত বিধ্বস্ত, সেগুলিকে মেরামত করে সেগুলিকে চালু করা এবং সেই সাথে সাথে সে একেবারে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকে বিনামূল্যে কাপড় চোপড়, বই, খাতা সবকিছু বিতরণ শুরু করেন, যেন লেখাপড়ার দিকে সব থেকে সুযোগ যাতে সৃষ্টি হয় সেই ব্যবস্থাটাই জাতিপিতা করেছিলেন। এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ এবং তাদেরকে টিফিনের ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলিও জাতির পিতা করেন। তিনি সবসময় এটাই চাইতেন যে দেশটা যেন একটা
প্রতিটি শিশুর যে একটা সুশিক্ষিত হয়ে এই দেশটাকে উন্নত করতে পারে, সেটাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের লক্ষ্য ছিল। তিনি 1970 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের প্রাককালে একটি রেডিওতে ভাষণ দেন। সেই সুযোগটা প্রতিটি রাজনৈতিক দলকে দেওয়া হয়েছিল, কারণ তখন তো মিলিটারি ডিক্টেটর ছিল। কিন্তু সেই সময় তিনি যে ভাষণটা দিয়েছিলেন 28 অক্টোবর 1970, সেখানে তিনি বলেছিলেন, আমি কোট করছি, সুসমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য শিক্ষা খাতে পুঁজি বিনিয়োগের চাইতে উৎকৃষ্ট বিনিয়োগ আর কিছু হতে পারে না। জাতীয় উৎপাদনের শতকরা কমপক্ষে 4% সম্পদ শিক্ষা খাতে ব্যয় হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। কলেজ ও স্কুল শিক্ষকদের, বিশেষ করে প্রাথমিক শিক্ষকদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে হবে। নিরক্ষরতা অবশ্যই দূর করতে হবে। 5 বছর বয়স্ক শিশুদের বাধ্যতামূলক অবৈতনিক প্রাথমিক শিক্ষাদানের জন্য একটা ক্র্যাশ প্রোগ্রাম চালু করতে হবে। আনকোড। তিনি যে শুধু বলে দিয়েছিলেন তা নয়, সেটা কিন্তু তিনি বাস্তবায়নও করেছেন, এবং এটাই আমাদের পাথেয়, চলার পথের পাথেয়। 15ই আগস্ট জাতিপিতাকে হত্যার পর আসলে বাংলাদেশ একটা বিধ্বস্ত বাংলাদেশ তিনি গড়ে তুলে যখন আর্থসামাজিক উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যান, তখনই তো 15ই আগস্ট। পদক্ষেপ নেই, এবং সেই সময় যতগুলি স্কুল আমরা প্রাইমারি পেয়েছিলাম সব আমরা সরকারিকরণ করে দিই। শিক্ষকদের আমরা সরকারি চাকরির মর্যাদা, সেই সময় যতগুলি স্কুল আমরা প্রাইমারি পেয়েছিলাম সব আমরা সরকারিকরণ করে দিই। শিক্ষকদের আমরা সরকারি চাকরির মর্যাদা দিই, এবং আমরা একটি গণমুখী যোগ্য উপযোগী শিক্ষা নীতিমালাও প্রণয়ন করি। পাশাপাশি সেই সময় আমাদের দেশে কেউ কম্পিউটার চালাতোই না, জানতোই না। এই কম্পিউটার শিক্ষা দেওয়া এবং কিভাবে এই আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমরা আমাদের দেশের জনগোষ্ঠী গড়ে তুলব, সেই পদক্ষেপও আমরা নিয়েছিলাম। সেই সময় আমরা সব স্কুলে কম্পিউটার দিতে পারিনি, কিন্তু আমরা অনেকগুলি গাড়িতে করে মোবাইল কম্পিউটার ল্যাব তৈরি করে গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় জায়গায় পাঠিয়ে দিতাম। ওখানে বসে যেন ছেলেমেয়েরা অন্তত কিছুটা এর সঙ্গে একটা পরিচিত হতে পারে এই নতুন প্রযুক্তি সম্পর্কে, এবং সমস্ত ট্যাক্স যা যা ছিল সব আমরা হ্রাস করে সহজলভ্য করে দিই আমাদের দেশের ছেলে মেয়েদের জন্য। যা এবং আমাদের যত টেলিফোন সেগুলি অ্যানালগ ছিল সেটাকে ডিজিটাল করে দিই, অর্থাৎ প্রযুক্তির দিকে আমরা এগিয়ে যাই। হাতে তো সময় পেয়েছিলাম মাত্র 5টা বছর, এর মধ্যে যতটুকু করা, এবং প্রতিটি গ্রামে যাতে স্কুল থাকে, প্রতিটি 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যে যোগাযোগ ব্যবস্থা, মানে আমাদের তো খাল বিল নদী নালার দেশ, সেটা মাথায় রেখে প্রতিটি অঞ্চলে নতুন নতুন স্কুল প্রতিষ্ঠা করা। প্রাইমারি স্কুল, কিছু কিছু স্কুল ছিল 1 কামরা, সেগুলো আমরা 3 কামরা করে দিই। সেইভাবেই আমরা আমাদের প্রাথমিক শিক্ষাটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, এবং বাজেট, শিক্ষা খাতে বাজেট বরাদ্দ আমরা 66% বৃদ্ধি করি। আর পাঠ্যপুস্তকও আমরা বিনা পয়সায় দেওয়া শুরু করে দিই। প্রতিটি বিদ্যালয়বিহীন গ্রাম এবং পাশাপাশি কয়েকটি গ্রাম মিলে একটা জায়গায় করলে যেন সব গ্রামের লোকরা কাছাকাছি ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারি, সেই পদক্ষেপ নিয়েও আমরা এই স্কুল প্রতিষ্ঠা করা শুরু করি। আমাদের উপবৃত্তি আমরা চালু করি, কারণ আমি যখন 81 সালে আসি সারা বাংলাদেশে ঘুরি, দেখতাম বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে, স্কুলে পাঠায় না। আমি অনেক সময় গ্রামে মাদেরকে জিজ্ঞাসা করেছি যে বাচ্চাদের স্কুলে পাঠান না কেন? তারা বলছে স্কুলে পাঠায় কি হবে, যদি একটু কাজ করে তো অন্তত 10টা টাকা তো কামাই করে আনতে পারে। তা আমি জিজ্ঞেস করতাম যে আমি যদি সেই টাকাটা দিয়ে আপনি স্কুলে পাঠাবেন আপনার ছেলে মেয়েকে? তো গ্রামের মানুষ কিন্তু খুব বেশ ভালোভাবে, খুব শক্তভাবেই কথা বলে। যখন আমি জিজ্ঞেস করলাম যে আমি যদি এই টাকাটা দিয়ে দিই তা আপনি কি আপনার বাচ্চাকে স্কুলে পাঠাবেন? আমাকে সোজা উত্তর দিল, তাই পাঠাবো না কেন? তাই পাঠাবো না কেন? তাই আমি বললাম ঠিক আছে, আমি যদি কখনো যেতে পারি ক্ষমতায় অবশ্যই আমি এই ব্যবস্থা করব, কিন্তু আমার বাচ্চাদের স্কুলে পাঠাতে হবে। তো আমরা কিন্তু সরকারে আসার পরে ঠিক সেই ব্যবস্থায় নিয়েছিলাম।
মায়ের নামে আমরা মোবাইল ফোন তো পরে আমরা আনতে পারলাম আরও, কিন্তু তখনই কিন্তু আপনারা জানেন যে 3টা কোম্পানিকে আমরা মোবাইল ফোন দিয়ে দিয়েছিলাম। এবং আমরা যখন মাদের নামে এই উপবৃত্তির টাকাটা দিতে শুরু করি, আমরা দেখলাম 20 লক্ষ মায়ের কোনো মোবাইল ফোন ছিল না, যেটা আমরা নিজেরা কিনে দিয়ে দিয়েছিলাম। তাছাড়া আমরা বিভিন্ন শিশু ভর্তির হার বৃদ্ধি করা, শিশু শ্রম যাতে বন্ধ হয় তার ব্যবস্থা নেওয়া, ঝরে পড়া বন্ধ হয় তার ব্যবস্থা নেওয়া, 4000 স্যাটেলাইট বিদ্যালয় নির্মাণ, প্রাথমিক শিক্ষা উপবৃত্তি প্রদান চালু, এবং এ সমস্ত পদক্ষেপ আমরা নিয়েছিলাম। মাত্র 45% ছিল আমাদের সাক্ষরতার হার। আমরা একই দিকে যেমন প্রত্যেকটা জেলাকে নিরক্ষরতা মুক্ত করবার একটা কর্মসূচি হাতে নিই, নিরক্ষরতা মুক্ত জেলা করার জন্য সেখানে বয়স্কদের শিক্ষার জন্য আলাদা ব্যবস্থা, বিভিন্ন এনজিও এবং অন্যান্য প্রতিষ্ঠানকে তাদের কাজে লাগিয়ে বয়স্কদের স্বাক্ষর জ্ঞান দেওয়ার ব্যবস্থা নিয়েছিলাম। আর তাছাড়া বাচ্চাদের স্কুলে সেই ব্যবস্থা আমরা করি, যার ফলে আমরা প্রায় 65.5% আমাদের সাক্ষরতার হার বৃদ্ধি করি। আমরা একটা আন্তর্জাতিক পুরস্কারও পাই সেই জন্য, আর সেই টাকা দিয়ে আমরা আবার একটা ট্রাস্ট ফান্ড করে দিই, যেন এই ট্রাস্ট ফান্ডের মাধ্যমে আমরা মানুষকে সহযোগিতা করতে পারি। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো যে 5 বছর পরে যখন আবার 2009 সালে সরকার আসি, তখন দেখলাম যে আমাদের সাক্ষরতার হার আবার ওই 65.5 থেকে কমে আবার সেই 44-45-এ নেমে গেছে। কারণ মাঝখানে 8 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, 2001-এ বিএনপি আসে, এরপরে তত্ত্বাবধায়ক সরকার, কাজে ওই অবস্থা দাঁড়ায়। এরপরে আমরা এই 2009 সরকার আসার পর থেকে এখন যে পদক্ষেপ নিয়েছি, তাতে আমাদের সাক্ষরতার হার আমাদের এই মাত্র কিছুদিন আগে যে হিসাবটা বেরোলো, এর আগে ছিল 76.8%, এখন সেটা দেখা যাচ্ছে প্রায় 78%-এ উন্নীত হয়ে গেছে। আমরা সরাসরি ছিলাম রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে, শুনছিলাম প্রধানমন্ত্রীর বক্তব্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। ঈদের পর নওগাঁর বাজারে ডিমের দাম বেড়েছে হালিতে 10 টাকা, সবজির দাম কেজিতে 7 থেকে 10 টাকা পর্যন্ত বাড়তি। নিত্যপণ্যের এমন চড়া দামে বেকায়দায় ক্রেতারা। বাজার পরিস্থিতির বিস্তারিত জানবো। নওগাঁর পৌর বাজারে আছেন সহকর্মী এমআর রকি, সরাসরি যাচ্ছি তার কাছে। নিত্যপণ্যের বাড়তি দরের উত্তাপ কিন্তু ঈদের পর থেকেই নতুন করে শুরু হয়েছে, এবং বিগত দিনগুলোতে যেসব নিত্যপণ্যের দর ছিল তার থেকে কিন্তু হঠাৎ করে লাফিয়ে দর বৃদ্ধির তালিকায় যোগ হয়েছে ডিমের হালি। প্রতি হালিতে কিন্তু ডিম ঈদের পরে যে অবস্থাটা ছিল তার থেকে 3 থেকে 4 টাকা বর্তমানে ডিমের এখানে নওগাঁয় বাজারে প্রতি হালি ডিম কিন্তু সপ্তাহের ব্যবধানে 6 থেকে 7 টাকা বাড়তি দরে এই মুহূর্তে ভোক্তাদের কিনতে হচ্ছে। এবং এর সঙ্গে কিন্তু অন্যান্য যেসব নিত্যপণ্য রয়েছে সেই পণ্যের একটা বাড়তি দরের এই বাড়তি টাকা গুনতে গিয়ে সাধারণ ক্রেতাদের ভিতরে কিন্তু এক ধরনের হাঁপিয়ে ওঠার যে লক্ষণ, হাঁপিয়ে উঠছেন। এবং এই বাজারে আমরা যে চিত্রটি দেখছিলাম, নওগাঁর বাজারে গত 1 সপ্তাহের ব্যবধানে ডিমের দাম বেড়েছে প্রতি হালিতে 6 থেকে 8 টাকা। অন্যান্য যেসব সবজি রয়েছে, পেঁয়াজ, রসুন, এছাড়া কিন্তু কাঁচা সবজির দর প্রতি কেজিতে 8 থেকে 10 টাকা পর্যন্ত বাড়তি দর গুনতে হচ্ছে। হঠাৎ এরকম একটি লাফিয়ে দর বৃদ্ধির জন্য আসলে এখানকার ক্রেতা এবং বিক্রেতাদের ভিতরে যে বক্তব্যগুলো আসছে তা হলো যে ক্রেতাদের দিক থেকে আসলে একটা অসন্তোষ প্রকাশ করা হচ্ছে। তারা বলছেন এবার আসলে প্রত্যেকটা পণ্যের দর লাফিয়ে বৃদ্ধির পর কিন্তু কমার কোনো লক্ষণ তারা দেখেন। আসলে বাজারে এক ধরনের নিজস্ব বাজার নিয়ন্ত্রণের প্রক্রিয়ার মাধ্যমে এরকম কিন্তু বিভিন্ন অজুহাতকে দাঁড় করিয়ে দাম বাড়ানো হয়, এই অভিযোগগুলো করছেন ক্রেতারা। এবং এখানে যে নজরদারির বিষয়টিকে কিছু গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং চলতি সপ্তাহে দেখছিলাম অন্যান্য যেসব সবজি রয়েছে, বিশেষ করে কাঁচা সবজি ঈদের পরে কিছুটা দর কমার কথা, কিন্তু হঠাৎ করে পেঁয়াজ প্রতি কেজিতে কিন্তু 10 টাকা বেড়ে গেছে এই নওগাঁ পাইকারি বাজারে গত 3-4 দিনের ব্যবধানে। অন্যান্য সবজি রয়েছে যেমন আলু, বেগুন, পটল, এই সবজির ক্ষেত্রেও একই চিত্র, প্রত্যেকটার ক্ষেত্রে 8 থেকে 10 টাকা বাড়তি দর গুনতে হচ্ছে ক্রেতাদের। আসলে এখানকার বিক্রেতাদের দিক থেকে যে কথাগুলো বলা হচ্ছে, উৎপাদনের সঙ্গে বাজারের সরবরাহ যখন কম হচ্ছে তখনই কিন্তু লাফিয়ে দর বাড়ছে। এছাড়া কিন্তু বিভিন্ন কারণ আসলে ভোক্তাদের দিক থেকে কিন্তু তারা জানানোর কথা বলছেন। তবে হঠাৎ এরকম লাফিয়ে দর বৃদ্ধি স্বাভাবিকভাবে আয় ব্যয়ের একটা অসামঞ্জস্য তৈরি হচ্ছে, এবং ভোক্তাদের দিক থেকে একটা সুষম বাজার তদারকি করা, বাজারের নজরদারি করার কিন্তু তারা আহ্বান জানাচ্ছেন। প্রকৃত অর্থে তারা অধিক মুনাফা নিচ্ছে কিনা এই বিষয়টি খতিয়ে দেখার দাবি জানাচ্ছেন ভোক্তারা। এই ছিল নওগাঁর সার্বিক বাজার ব্যবস্থাপনার খবর আমার কাছে।
নওগাঁ থেকে এমআর রকি জানাচ্ছিলেন বাজার পরিস্থিতির খবর। নেত্রকোনায় ৩,০০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের একটি টাস্ক ফোর্স। কর্মকর্তারা জানান, অবৈধভাবে চিনি মজুদ ও বিক্রয় বন্ধে বুধবার সকাল থেকে রাত পর্যন্ত কলমাকান্দার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় লেঙ্গুরা, টঙ্গিনী, বউবাজার সহ কয়েকটি এলাকার বাসাবাড়ি, দোকান এবং মোটরসাইকেলে করে পাচারের সময় ৩,০৬৪ বস্তা চিনি জব্দ করে টাস্ক ফোর্স। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা চিনির আনুমানিক বাজার মূল্য ১.৫ কোটি টাকার বেশি। এবার দরজা আনলক জটিলতায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ফিরে এলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। ১.৫ ঘন্টা পর চট্টগ্রাম থেকে দোহার উদ্দেশ্যে যাত্রা করে ফ্লাইটটি। সবকিছু ঠিকঠাক। চট্টগ্রাম হয়ে কাতারের দোহার উদ্দেশ্যে বুধবার বিকেল ৪টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ছুটতে শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 7378 মডেলের BG125 ফ্লাইট। কিন্তু উড্ডয়ন না করে গতি কমিয়ে ফিরে আসে হ্যাঙ্গারের সামনে। ঘোষণা আসে বিমানের মাঝখানের দুটি দরজা আনলক দেখাচ্ছে। এমনটা জানিয়ে নিজের ফেসবুকে একটা স্ট্যাটাস দেন ওই ফ্লাইটের যাত্রী নিট পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন BKM এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। তার পাঠানো একটি ভিডিওতে দেখা যাচ্ছে পেছনে থাকা জরুরি বহির্গমন দরজার গ্লাস ঠিকঠাক করছেন পাইলট সহ বিমানের প্রকৌশলী টিম। এ সময় প্রচণ্ড গরমে যাত্রীদের হাঁসফাঁস অবস্থার কথা জানালেও ঝুঁকি না নিয়ে দ্রুত সমস্যার সমাধান করায় বিমানের ক্যাপ্টেনকে ধন্যবাদ দেন ওই ব্যবসায়ী নেতা। পাইলটের এই দক্ষতার বিষয়টি আমাদের নজরে এসেছে এবং পাইলটকে, ক্যাপ্টেনকে স্পেশালি আমাদের পক্ষ থেকে ধন্যবাদ যে তিনি বিষয়টা নজরে এনে তড়িৎ ব্যবস্থা নিয়েছেন। তবে বাংলাদেশ বিমানে ভ্রমণের অভিজ্ঞতা ভালো না বলে মন্তব্য করেন তিনি। বিমান সম্পর্কে অনেক নেতিবাচক কথাবার্তা আমরা মাঝে মাঝে আজকে আমার অভিজ্ঞতাটা কিছুটা এই খুব একটা ভালো হয়। এদিকে ঘটনাটি তেমন গুরুতর নয় দাবি করে চট্টগ্রাম থেকে ৪৫ মিনিট বিলম্বে ফ্লাইটটি দোহার উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ব্যাক করছে, আবার ইঞ্জিনিয়াররা গিয়ে দেখছে, দেখার পরে ৫টা ৪৭ আবার ফ্লাইট আবার উড়ে গেছে। এর আগে গেল সোমবার রাতে উড্ডয়নের পর উইন্ডশিল্ডে ফাটল ধরা পড়ায় আবুধাবি না গিয়ে নরসিংদীর আকাশে ৩ ঘন্টা চক্কর দিয়ে রাত ১টা ২০ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ফিরে আসে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এক্সপেরিয়েন্স সেন্টারের উদ্বোধন করেছে স্যানিটারিওয়্যার ব্র্যান্ড স্টেলা। রাজধানীর গুলশানের ডিসপ্লে সেন্টারটি যাত্রা শুরু করলো। আব্দুল খায়ের সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আবু কাউসার ফিতা কেটে অনুষ্ঠানটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এই ডিসপ্লে সেন্টারে ক্রেতা ও দর্শনার্থীরা অত্যাধুনিক সব ডিজাইন ও ফিচার সমৃদ্ধ পণ্য সরাসরি পছন্দ করে নিতে পারবেন। একই সঙ্গে কোম্পানিটির আন্তর্জাতিক মানের স্যানিটারিওয়্যারের পাশাপাশি থাকছে অ্যাস্ট্রার বাথওয়্যার অ্যান্ড আর্টিস্ট্রোর মার্বেল ও গ্রানাইট। এছাড়া ডিসপ্লেতে থাকছে থাইল্যান্ডের বিখ্যাত কোটো ব্র্যান্ডের টাইলসও। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আম, ইলিশ ও রসগোল্লা সহ বিভিন্ন উপহার সামগ্রী যাচ্ছে ভারতের ত্রিপুরায়। আখাউড়ায় স্থলবন্দরে আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী, সরাসরি যাচ্ছি তার কাছে। গত ২৩ জুন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সরকারের পক্ষ থেকে কুইন জাতের ৫০০ কেজি আনারস বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপহার হিসেবে পাঠানো হয়। তারপরে কিন্তু আজকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রিপুরা মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদের সদস্যদের জন্য কিন্তু এখানে ৪০০ কেজি রংপুরে যে বিখ্যাত হাড়িভাঙ্গা আম যাচ্ছে, সেই সাথে ৫০ কেজি ইলিশ, ৫০ কেজি রসগোল্লা এবং ১ বান্ডিল রেপিং পেপার এবং ১০০টি গিফট কার্ড পাঠানো হচ্ছে। আপনি জানেন যে গত ২৩ তারিখে যে আনারসগুলো পাঠানো হয়েছিল, যে ত্রিপুরার বিখ্যাত কুইন জাতের আনারস ছিল, তারই বিপরীতে কিন্তু আজকে যে মিষ্টি ইলিশ মাছ এবং রংপুরে বিখ্যাত যে হাড়িভাঙ্গা আম সেটি কিন্তু যাচ্ছে আখাউড়া স্থলবন্দর হয়ে। কিন্তু অল্প সময়ের মধ্যে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় এই পণ্যগুলো, উপহার সামগ্রীগুলো পৌঁছাবে। এখানে যারা আমগুলো পরিবহন করছেন, যে সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যারা দায়িত্ব পালন করছে, শোয়েব ট্রেড ইন্টারন্যাশনাল যিনি আছেন রাজীব আহমেদ, তার সাথে আমরা কথা বলেন। তিনি বলছেন এই উপহারের সামগ্রী অল্প সময়ের মধ্যে দুই দেশের শূন্যরেখা অতিক্রম করে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছাবে। সেখানে অবস্থান করছেন বাংলাদেশের যে ত্রিপুরাস্থ সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ। তিনি কিন্তু এই উপহার সামগ্রী বাংলাদেশের পক্ষে গ্রহণ করবেন এবং সেটি ত্রিপুরা রাজ্য যে পরিষদ আছে বা মন্ত্রী পরিষদ তাদের কাছে কিন্তু পৌঁছে দেবেন বলে আমরা জানতে পেরেছি। এখানে যে পণ্যগুলো আছে, যে রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম, সেটি ৪০০ কেজি এবং ২০টি প্যাকেটের মধ্যে সেই আমগুলো রাখা আছে। ৫০ কেজি ইলিশ এবং রসগোল্লা
রসগোল্লা, রেপিং পেপার এবং 100টি গিফট কার্ড রয়েছে। সেই কার্ডগুলো কিন্তু আজকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশের যে সহকারী হাই কমিশনার আছেন আরিফ মোহাম্মদ তিনি কিন্তু পৌঁছে দেবেন। আপনি জানেন যে প্রতি বছরই বাংলাদেশের পক্ষ থেকে হাড়িভাঙ্গা অথবা আমরুপালি যে আমগুলো আছে বিখ্যাত, সেই আমগুলো কিন্তু ত্রিপুরা রাজ্য যে পরিষদ আছে তাদের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পাঠানো হয়। বিপরীতে কিন্তু তারাও কিন্তু একইভাবে সে দেশের বিখ্যাত আনারস বা অন্যান্য পণ্য সামগ্রী কিন্তু উপহার হিসেবে পাঠানো হয়। এতে করে কিন্তু দুই দেশের যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক সেটি কিন্তু সুদৃঢ় হবে বলে তারা মনে করছেন এবং দুই দেশে কিন্তু পারস্পরিক যে সম্পর্কের সৌহার্দ্য অন্যান্য উচ্চতায় আছে সেটি কিন্তু আরও সৌহার্দ্য বলে এখানকার যে উপস্থিত যারা আছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তেমনিভাবে বাংলাদেশের যে বিখ্যাত আম আছে, বাংলাদেশের যে জাতীয় মাছ ইলিশ সেটি কিন্তু এখানে রয়েছে। ইলিশ মাছের আপনি জানেন ত্রিপুরার বাজারে কিন্তু ব্যাপক চাহিদা আছে, যদিও সেটি আমদানি নিষিদ্ধ রয়েছে এবং রপ্তানি নিষিদ্ধ রয়েছে, কিন্তু সে ইলিশ মাছগুলো কিন্তু যথাসময়ে এখানে 50 কেজি ইলিশ পেয়ে কিন্তু তারা অনেকটা উৎফুল্ল হবে বলে আমাদেরকে জানিয়েছেন। সার্বিকভাবে এখানে যে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যে উপহার সেটি অল্প সময়ের মধ্যে ভারতীয় ত্রিপুরা রাজ্যের রাজধানী ত্রিপুরা আগরতলায় পৌঁছবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে আগরতলা স্থলবন্দর থেকে যে উপহার সামগ্রী প্রদানের সর্বশেষ। ব্রাহ্মণবাড়িয়া থেকে সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। চলতি অর্থবছরের 11 মাসে বিদেশি ঋণ পরিশোধে 3 বিলিয়ন মার্কিন ডলারের বেশি খরচ করেছে বাংলাদেশ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। গত অর্থবছরের একই সময়ে সুদ ও আসল মিলিয়ে বাংলাদেশ পরিশোধ করেছিল 2.467 বিলিয়ন ডলার। মে মাস পর্যন্ত সরকার আসল বাবদ পরিশোধ করেছে 1.8 বিলিয়ন ডলার আর সুদ বাবদ পরিশোধ করেছে 1.25 বিলিয়ন ডলার। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রতিদ্বন্দ্বী রিভায়ানে 5 বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করবে জার্মান গাড়ি নির্মাতা জায়ান্ট ফক্সওয়াগন। বিবিসি জানিয়েছে ঘোষণার পর স্টার্টআপ প্রতিষ্ঠান রিভিয়ানের শেয়ার দর প্রায় 50% বেড়েছে। এক্ষেত্রে ফক্সওয়াগন জানিয়েছে চুক্তি অনুসারে তারা প্রাথমিকভাবে বৈদ্যুতিক ট্রাক ও এসইউভি উৎপাদনে 1 বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। পরে আরও 4 বিলিয়ন ডলার কোম্পানিটিতে বিনিয়োগ করা হবে। পশ্চিমা দেশগুলো চীনা ইভি আমদানির উপর চড়া শুল্ক আরোপের মতো পদক্ষেপ নিচ্ছে। এমন সময় রিভিয়ানে বিনিয়োগের সিদ্ধান্ত নিল ফক্সওয়াগন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। পুঁজিবাজারে বেআইনিভাবে শেয়ার লেনদেন যেন ওপেন সিক্রেট। ডিএসই পরিচালক সহ জড়িত সরকারি কর্মকর্তারা এই প্লেসমেন্ট শেয়ার বাণিজ্যের নামে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা। ঘূর্ণিঝড় রেমালের ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই সুন্দরবনে মাছ ধরায় 3 মাসের নিষেধাজ্ঞা। কর্মহীন মোংলার অন্তত 30,000 জেলে সরকারি সহায়তার দাবি। এবং মালয়েশিয়ায় অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচিতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের 79,000 প্রবাসীর নাম নিবন্ধন। আজ থেকে জার্মানিতে নতুন নাগরিকত্ব আইন কার্যকর। এই ছিল এসবের বাণিজ্যে সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।